নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন এনকে টিভি বাংলা। আর আজ আমার সঙ্গে এনকে টিভি বাংলায় ভাঙড়ের দোর্দণ্ড প্রতাপ বলবো নাকি বলবো ক্যারিজম্যাটিক নেতা শওকত মোল্লা। শওকত বাবু নমস্কার। কি বলবো, দোর্দণ্ড প্রতাপ নেতা নাকি ক্যারিজম্যাটিক নেতা? কিছুই না, আমি একজন সাধারণ নেতা বলতে পারেন। আচ্ছা, অনেকেই তো বলছেন আরাবুল ইসলাম আর নেই ভাঙড়ে, তার পেছনে শওকত মোল্লার হাত। সেরকম কিছু না, সেরকম কিছু নয়। সেরকম কিছু না। দেখুন, আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি, আমরা একটা পরিবারের মতো করি। তো সেই পরিবারের যদি কোনো একজন সদস্য সে যে কোনোভাবেই হোক, সে যদি অমিত থাকে, সেখানে অবশিষ্ট আমরা যারা থাকি আমরা চেষ্টা করি সেই জায়গাটাকে পূরণ করা। এবং এই ধরনের বাস্তবতাকে সামনে রেখে ভাঙড় তৃণমূল কংগ্রেস একটা পরিবারের মতো ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, যার ফলস্বরূপ আজকে বিজয়গঞ্জে মেলার মাঠের সমাবেশে 50,000 মানুষকে আমরা জমায়েত করতে পেরেছি। কিন্তু কি হলো, 2021-এর যদি বিধানসভা দেখি তখন তো এই ভাঙড়ই হাতছাড়া হয়ে গেল। আইএসএফ সেদিনের দল জন্ম নিল, ভাঙড়ে এলো, জিতে চলে গেল। দেখুন, দুটো ফ্যাক্টর আমাদের কাজ করেছে। এক, যাকে ক্যান্ডিডেট করা হয়েছিল সে তার গ্রহণযোগ্যতা ভাঙড়ের মানুষের কাছে খুব বেশি সে অর্জন করতে পারেনি। এবং দুই, একটা ধর্মীয় ভাবাবেগ তৈরি করা হয়েছিল ভাঙড়ে, যেটা মানুষ সেই জায়গা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারেনি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা বড় অংশের মানুষ, এই একটা কালমার্ক্সের একটা কথা আছে যে রিলিজিয়াস ইজ দ্য আপিম অফ দ্য ম্যাসেস, ওপিয়াম অফ দ্য মাসেস, আপিম অফ দ্য ম্যাসেস, যেটা হচ্ছে ধর্ম হলো যে জনগণের কাছে একটা আপিমের মতো নেশা। তো নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীরা ধর্মীয় ভাবে তৈরি করে যে প্রপাগান্ডা ভাঙড়ের মাটিতে তৈরি করেছিল, যার ফলস্বরূপ আমরা পরাজিত হয়েছি। এবং তৃতীয় ফ্যাক্টরে কাজ করেছে যে দলের অভ্যন্তরে কিছু কিছু বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফর, তারা ভিতর থেকে ক্ষতি করে, যার ফলে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস আজকে ভাঙড় থেকে কিন্তু ভাঙড়ের মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বাস্তবতার নিরিখে এখন সেই জায়গা থেকে অনেকটা ব্যাক করে মানুষ কিন্তু এখন তৃণমূল কংগ্রেসের পাশে এসে। মানে আপনি বলছেন 2021 সালে যে আফিমের নেশা লেগেছিল, সেই আফিমের নেশা 23 হয়ে 24-এ কেটে গেছে। কিন্তু একটা নেশা কতক্ষণ থাকে? কেউ যদি ওয়াইন খায়, কেউ যদি বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, একটা নির্দিষ্ট একটা সময় থাকে একটা নেশা। তো ধর্মের গুলি যারা খায় একটু সময় লাগে। এই ধর্মের গুলিটা যারা খাইয়েছিল তাদের বুঝতে, জনগণকে তাদের বুঝতে একটু সময় লেগেছে। তো আমি নিশ্চিতভাবে মনে করি যে ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তার চিন্তাধারার মধ্যে দিয়ে তারা উপলব্ধি করেছে যে এরা হচ্ছে একজন ধর্মের ব্যবসায়ী, ধর্মের কালোবাজারি, এদের থেকে বেরিয়ে আসা দরকার। যার কারণে আজ আমাদের আত্মবিশ্বাস। তারা কার হাত ধরে বেরোলো? উন্নয়নের হাত ধরে বেরোলো, আরাবুলের হাত ধরে বেরোলো, না ভায়োলেন্সের হাত ধরে বেরোলো? দেখুন, কতগুলো বিষয় আজকের গত কয়েক মাস যদি আমি দেখি, আপনার পঞ্চায়েত ইলেকশন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সার্বিক যে উন্নয়ন, যেটা আজকে ভাঙড় অনেকটা বঞ্চিত, তার কারণে এখানে যে নওশাদ সিদ্দিকী যিনি বিধায়ক, ভাঙড়ের মানুষের জন্য তিনি কোথাও রাস্তাঘাটের জন্য, পানীয় জলের জন্য, বিদ্যুতের জন্য বা এই এলাকার সার্বিক যে ডেভেলপমেন্টের জন্য তিনি কোথাও কোনো দরবার করেনি। ভাঙড়ের মানুষ বুঝতে পেরেছে যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া, তৃণমূল কংগ্রেস ছাড়া ভাঙড়ের উন্নয়ন কখনোই সম্ভব নয়। তাই আজকে সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আমার যেটুকু মনে হয়েছে তারা ওখান থেকে বেরিয়ে পড়েছে। আপনি তো হেডলাইনে এলেন বারবার, একবার মুখ্যমন্ত্রীর একটি প্রশাসনিক সভায় একটি বক্তব্যের কারণে, আর তারপর খুব রিসেন্টলি সন্দেশখালী নিয়ে আপনার একটি বক্তব্যের কারণে বারবার হেডলাইনে আসছেন। কিন্তু দলে আপনার গ্রহণযোগ্যতা রয়েছে। এখন অনেকেই বলছে শাহজাহান নেই, আরাবুল নেই, বেতাজ বাদশা, শওকত মোল্লা। কি বলবেন? দেখুন, এখন দুটো প্রসঙ্গে বলি। এক, দিদি যেটা পৈলানের মাঠ থেকে বলেছিল, কিভাবে বলেছিল, কি বলেছিল, বাস স্ট্যান্ডে বসে বোমা বাঁধার কথা যেটা বলেছিল। দেখুন, আমাদের ওই কালচারটা আমাদের কেন নেই, কিন্তু দিদি আমাদের অভিভাবক, তিনি আমার নেত্রী। মানে আপনি বলছেন পুরো ভুল কথা বলেছিল? না, ভুলের কথা আমি বলছি না। দিদি হয়তো যেটা ভালো বুঝেছেন সেইটা বলেছেন, কিন্তু একজন অভিভাবক, একজন মা একজন সন্তানকে কি ভাষায় বলবে সেটা সম্পূর্ণ তার বিষয়।
শাসন, সেইটা নিয়ে আমি কখনো যে যতটা শাসন করে সে ততটাই ভালোবাসে। ভালোবাসা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দিদির কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, আমার প্রথম যদি আমার মা যদি আমাকে ভালোবেসে থাকে, আমার মা আমাকে গর্ভধারণ করেছে, সে আমাকে লালন পালন করে বড় করেছে, কিন্তু তারপরে আমাকে এই সমাজে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, আমাকে সম্মান দেওয়ার ক্ষেত্রে যদি কেউ করে থাকে তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার পাশে যোগ্য সহযোগিতা স্নেহ যার কাছ থেকে পেয়েছি সে হল অভিষেক। আচ্ছা, যদি আমরা একটু আপনার যে বিধানসভা কনস্টিটুয়েন্সি, আপনি এমএলএ, আপনি ক্যানিং পূর্বর বিধায়ক, আপনার কনস্টিটুয়েন্সি যদি আমরা দেখি, আপনার কনস্টিটুয়েন্সিতে প্রায় 40 বছর আব্দুর রেজ্জাক মোল্লা একা ঘর করে গেছেন। প্রায় 40 বছর। 1977 সালে শুরু করেছিলেন, 2011তেও আব্দুল রেজ্জাক মোল্লা জিতেছিলেন, 2016 সালে প্রথম ভাঙড় থেকে উনি জয়ী হন। উনি শুরু করেছিলেন তারপর ভাঙড় থেকে, তারপর ক্যানিংয়ে, তারপর আপনার ক্যানিং পূর্ব শেষ হলো ওনার এই গোটা যাত্রাপথ। 2016 সালে আপনি এলেন, নতুন রক্ত। তারপর থেকে আজ অবধি ক্যানিং পূর্বর জন্য আপনি কি করেছেন? 16 থেকে 24 অনেকটা বছর হয়ে গেল। দেখুন, আমি অত্যন্ত কৃতজ্ঞ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ক্যানিং পূর্বে 2016 সাল যতদিন আমি 2011 সাল পর্যন্ত যদি আমরা দেখি, এক ভয়াবহ পরিস্থিতি ছিল। সেখানে গুলি বোমা বন্দুকের রাজত্ব ছিল ক্যানিং পূর্ব। বাম আমলে সেখানে 81 জন মানুষ খুন হয়েছিল, 81 জন, 81। এবং আমার পাশের বিধানসভা বাসন্তী, সেখানে হয়েছিল 127 জন মানুষ খুন হয়েছে। এলাকার কোনো উন্নয়ন নেই, রাস্তাঘাট নেই, পানীয় জল নেই, বিদ্যুৎ নেই। এমনকি একটা ব্লকে যেখানে 9খানা জিপি, একটা বিধানসভায় যেখানে 13খানা জিপি, মাত্র 7টা হাই স্কুল ছিল। কিন্তু 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর আজকে শুধু ক্যানিং 2 নম্বর ব্লকে এবং ক্যানিং পূর্ব বিধানসভাতে প্রায় 48খানা জুনিয়র হাই স্কুল আমরা নতুন করে তৈরি করেছি। শিক্ষক আছে? শিক্ষক অধিকাংশটা শিক্ষক আছে, ওই যেগুলো আপার প্রাইমারি আছে সেগুলো 2-1 করে। অনেকে তো বলছে শিক্ষকরা রাস্তায় ধর্মতলায় ধর্ণা দিচ্ছে। না, আমাদের যে টিচাররা আছে প্রাইমারি, আমি এগুলো যেগুলো নতুন যেগুলো হয়েছে সেগুলো বলছি, সেগুলোতে শিক্ষক আছে। আর দ্বিতীয়ত, যে এলাকায় যে ডেভেলপমেন্ট আমরা করেছি, ক্যানিং পূর্বে এমন একটা আপনি রাস্তা পাবেন না যেটা কাঁচা, হয় পিচের রাস্তা, কংক্রিটের রাস্তা। পথশ্রী হয়েছে, পথশ্রীতে হয়েছে, তার আগে আরআইডিএফ এ হয়েছে, পিডব্লিউডিতে হয়েছে, ইরিগেশন ডিপার্টমেন্টে হয়েছে, বিভিন্ন স্কিম থেকে, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে আমার ক্যানিং পূর্বে কাজ হয়েছে। আচ্ছা শওকত বাবু, আপনি কি অভিযোগ নিয়ে অবগত যে সুন্দরবনের ম্যানগ্রোভ, যেটা আমাদের ন্যাচারাল রিজার্ভ, লটের পর লট চুরি হয়ে যাচ্ছে, কালোবাজারি হয়ে যাচ্ছে? 5 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় স্যাংশন করেছিলেন রিপ্লান্টেশন অফ ম্যানগ্রোভের জন্য। তাও আমি বলছি 2016 সালের কথা। আজ অবধি সেই কাজ কি এগিয়েছে? একটু ভেবে উত্তর দেবেন, কারণ যদি এগিয়ে থাকে তাহলে আজকে ঘোড়ামারা দ্বীপের পরিস্থিতি এই কেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে ঘোষণা করেছেন আমাদের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা প্রায় 10 লক্ষ চারাগাছ বা 10 কোটি চারাগাছ লাগানো হয়েছে। এটা একেবারে সত্য, লাগানো হয়েছে। তারপরেও ঘোড়ামারা দ্বীপ ডুবে যাচ্ছে। এবং যার ফলে আপনি দেখবেন, এখন আপনি যদি সুন্দরবনে যান, সুন্দরবনে যে রিভার এনভায়রনমেন্ট এরিয়া, দেখবেন যে আগে যে ধরনের ভাঙন হতো সেই ভাঙনটা কিন্তু অনেকটাই প্রতিরোধ করা গেছে এই ম্যানগ্রোভ লাগানোর ফলে। তবে আরো বেশি আমাদের সমাজকে আরেকটু সচেতন হতে হবে, কারণ আরো এই গাছগুলোকে যে লাগানো হচ্ছে, ম্যানগ্রোভ লাগানো হচ্ছে, সেগুলো রক্ষা করা, জনসাধারণকে এখানে এগিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু এই বিপদ থেকে বাঁচা সম্ভব। আর যদি আমরা ম্যানগ্রোভটাকে রক্ষা করতে না পারি, অদূর ভবিষ্যতে সুন্দরবন কঠিন বিপদ। তো জনসাধারণ তো বলছে তৃণমূল কংগ্রেসের নেতাদের মদতেই সুন্দরবনের ম্যানগ্রোভ সাফ হয়ে যাচ্ছে। দেখুন, আমি একেবারে অস্বীকার করবো না, কোথাও কোথাও একটা বিক্ষিপ্ত ঘটনা আছে, কিছু অসাধু ব্যবসায়ী আছে। মানে আপনি মানছেন তো যে কিছু নেতা লেভেলে জড়িত আছে? অসাধু ব্যবসায়ী আছে, হয়তো আমরা মিডিয়াতে দেখছি, হয়তো অপোজিশনরা বলছে তারা হয়তো তৃণমূল কংগ্রেসে যুক্ত। আজকে তো একটা ট্র্যাডিশন হয়ে গেছে, যদি কেউ ডাল চুরি করে সেটাকে বলবে তৃণমূল কংগ্রেস, তার যদি পরিচিতি নাও থাকে। যদি কেউ চাল চুরি করে সে একই কথা বলবে। আজকে ট্র্যাডিশনটা হয়ে গেছে যে একটা কথা বিরোধীদের একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, যা কিছু হবে তৃণমূল কংগ্রেসকে কালিয়ে। কিন্তু আপনি তো এক্ষুনি বলেন আপনি মানছেন এক শ্রেণীর নেতারা আছে, 100 অসাধু ব্যবসায়ী নেতারা নেই। না, আমি বলছি এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো নেতারা যুক্ত নেই, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। বেশ,
আজকে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের খবর নিশ্চয়ই আপনি শুনেছেন। জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ তিনি ইস্তফা দিয়েছেন, ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন, মাফ করবেন, ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। উনি ঠিক কোন দলে যাবেন এখনো জানি না, ক্রমশ প্রকাশ্য, কিন্তু অনেকেই বলছেন যে একটা গেরুয়া শিবিরের দিকে তিনি পা বাড়ালেও বাড়াতে পারেন, আবার কেউ কেউ বলছেন বামেদের দিকেও যেতে পারেন। তাহলে এতদিন ধরে আপনারা যে যে অভিযোগগুলো করে এলেন সেগুলো কি ঠিক? দেখুন, গত 1 বছর ধরে আমরা লক্ষ্য করছি উনি যে ধরনের কমেন্টস গুলো করতেন, যে বিচারকের চেয়ারে বসে, এবং চেয়ারের বাইরেও আমরা কখনো কখনো দেখেছি উনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলছেন, এবং এবিপি আনন্দে গিয়ে, এবিপি আনন্দের মধ্যে চ্যানেলে গিয়ে সরাসরি মুখোমুখি হয়েছে। আমি জানি না যে ভারতবর্ষের কোনো, না, ওটার জন্য ব্যাঙ্গালোর কনভেনশন দেখিয়ে সুপ্রিম কোর্ট থেকে তাকে মানে তার জবাবও চাওয়া হয়েছিল, এটা একটা পদক্ষেপ হয়েছিল তার বিরুদ্ধে। শুরু। এবং উনি যে আজকে, যে আমি দেখছিলাম, আমি নিউজ টাইমে একটা চ্যানেলও দেখলাম, এবিপি আনন্দ দেখলাম, যে উনি বলছেন বৃহত্তর স্বার্থে স্বার্থে আমাদের এই জায়গাতে সরে গিয়ে রাজনীতিতে নামা উচিত। আমরা ওয়েলকাম জানাবো যে অভিজিৎ এবার গঙ্গোপাধ্যায়, তো আমনে সামনে হবে। হ্যাঁ, উনি যদি সত্যিকারের রাজনীতি করেন, যদি বিজেপিতে যান, ওনার শুভবুদ্ধি উদয় হবে যদি বিজেপিতে না যান। আর যদি উনি যান, আমি ওনাকে বলবো যে উনি নিজেকে জনতার ভগবান বলেন। আমি কখনো কখনো শুনেছি উনি নিজে না বললেও ওনার আশেপাশে যারা থাকেন তারা জনতার ভগবান হিসেবে আখ্যা দেন। তো আমি বলবো যে উনি দক্ষিণ 24 পরগনায় কোনো একটা সিটটাকে চুজ করুন। ওনার জনপ্রিয়তাটা কতটা, আমরা একটু দক্ষিণ 24 পরগনায় ওনাকে ওয়েলকাম জানাচ্ছি আসার জন্য। এতদিন উনি বিচার ব্যবস্থা দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন। উনি বিচার ব্যবস্থার সেই চেয়ারে বসে উনি, আমার মনে হয়েছে, একতরফা ভাবে বেশ কিছু বিষয় তিনি বলেছেন। আমি অনুরোধ করবো যে উনি দক্ষিণ 24 পরগনা আসুক, যে কোনো ক্যান্ডিডেটে উনি দাঁড়াক, আমরা খুবই খুশি। আচ্ছা, বেশ, যখন আপনি দক্ষিণ 24 পরগনার কথা বললেন, আপনি যখন ভাঙড়ের কথা বললেন, আমার প্রথম প্রশ্ন ছিল ভাঙড় নিয়ে, আরাবুল ইসলামকে নিয়ে। আপনি বলেছিলেন যে হ্যাঁ, মেনে নিচ্ছি, দল কখনোই প্রশ্রয় দেবে না কেউ যদি ভুল কাজ করে। আরাবুল ইসলাম ভুল কাজ করেছিল, এটা তো মানছেন। ভাঙড় পাওয়ার গ্রিড সম্পত্তিতে যে সমস্যা ছিল, কিংবা 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে প্রথম বোমাটা পড়ে এই ভাঙড়ে, প্রথম বন্দুকটা রিকভার হয় এই ভাঙড়ে। আপনি যেখান থেকে সভাটা করে এলেন, সেই সভার মাঠ সেদিন রণক্ষেত্র হয়ে গেছিল আরাবুলের মদতে। দেখুন, সেদিন আরাবুল ইসলাম ভাঙড় পঞ্চায়েত সমিতির অফিসে ছিল। 10টায় ও ঢুকেছিল, রাত 11টার সময় আপনাদেরও মিডিয়া সব ছিল। পুলিশের ঘেরাটোপে সে তাকে বেরোতে হয়েছে। ফলে আমি মনে করি যে আরাবুল ইসলামের মদতে হয়েছে, এটা আমি কখনো বিশ্বাস করি না। কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন চলছে, নিশ্চিতভাবে যেভাবে এগোচ্ছে আমরাও আইনের দ্বারস্থ হয়েছি। আশা করি খুব তাড়াতাড়ি বিষয়টা ক্লিয়ার হবে। ভাঙড় শওকত মোল্লাকে বেশি পছন্দ করবে নাকি আরাবুল ইসলামকে বেশি পছন্দ করবে? সেটা তো আমি বলতে পারবো না, সেটা ভাঙড়ের মানুষ বলবে। আর শওকত মোল্লা কোনটা বেশি পছন্দ করবে? দেখুন, আমি একটা কথা বলি, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দুটো বিধানসভা দায়িত্ব দিয়েছে। একটা হচ্ছে সাতগাছিয়া বিধানসভা, যেটা ডায়মন্ড হারবারের আন্ডারে পড়ে, আর দ্বিতীয় হচ্ছে ভাঙড় বিধানসভা। এর বাইরে আমার বিধানসভা আছে, এর বাইরে কুলতলি আছে, জয়নগর আছে, বারুইপুর আছে, ক্যানিং পশ্চিম আছে, এবং গোসবাটাও আমি দেখি। এই সমস্ত বিধানসভাগুলোতে আছে। দল আমাকে যেখানে দায়িত্ব দেবে, আমি সেখানে একজন দলের কর্মী হিসেবে আমি কাজ করব। আমার যতটুকু ক্ষমতা রাজনৈতিকভাবে, আমার যতটুকু ক্ষমতা আছে, আমি সবটুকু সেই জায়গায় উজাড় করে দিয়ে কাজ করবো, এটাই আমি বুঝি। জাস্ট কয়েক মাস আগে শওকত বাবু, আপনার নিশ্চয়ই মনে আছে, ক্যানিংয়ে এটি বোর্ড গঠন হওয়ার ছিল, পুরসভার বোর্ড, পঞ্চায়েতের বোর্ড গঠন হওয়ার ছিল। প্রচুর পুলিশি নিরাপত্তা দেখলাম, সেদিন আমি ছিলাম সেখানে। কোথাও আপনি এবং আপনার বিরোধী গোষ্ঠী, দুজনেই তৃণমূলে, এই বিরোধী গোষ্ঠীর উল্লেখ হতে শুরু করলো। তৃণমূলের ভেতর কি গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, মানে নেতায় নেতায় দ্বন্দ্ব রয়েছে ক্যানিংয়ে? ক্যানিং, দেখুন, ওটা হচ্ছে ক্যানিং শহর, ক্যানিং শহর পশ্চিম বিধানসভা, ওটা আমার বিধানসভা নয়। ক্যানিং হচ্ছে দুটো, একটা হলো পূর্ব, একটা হলো পশ্চিম। আমি পূর্বের বিধায়ক, পরেশরাম দাস পশ্চিমের বিধায়ক। তো সেখানে পঞ্চায়েত নির্বাচনে ওখানে পরেশরাম দাস ভার্সেস শৈবাল লাহিড়ীর মধ্যে একটা সমস্যা ছিল, সেই ঘটনা ঘটেছে, সেটা আদালত পর্যন্ত পৌঁছেছে। আপনার তার মানে একটা গোষ্ঠীদ্বন্দ্বের কালচার শুরু হয়ে গেছে। না, ছিল, কিন্তু বর্তমানে নেই। যেটা ছিল পরেশরাম দাস বিধায়ক হওয়ার পর, আজ ক্যানিং পশ্চিম সংগঠিত এবং ঐক্যবদ্ধ,
এবং যে কোনো নির্বাচনে তারা 50,000 ভোটে তৃণমূল কংগ্রেসকে লিড দেওয়ার ক্ষমতা থাকে। বেশ, এবার একটু সন্দেশখালীর প্রসঙ্গে আসি। সন্দেশখালী নিয়ে আপনার একটা কমেন্ট অত্যন্ত ভাইরাল হয়, ন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় বহু আলোচিত হয়, তা ধর্ষণ এবং নারীদের ওপর অত্যাচারের পরিপ্রেক্ষিতে আপনার একটা কমেন্ট। আপনার কি মনে হয় কমেন্টটা করে আপনি ভুল করেছিলেন, নাকি কমেন্টটা মিস ইন্টারপ্রেটেড হয়েছিল? দেখুন, আমি আপনাকে প্রথম বলি, সন্দেশখালীর যে ঘটনা দেখা যাচ্ছে, আমার বিধানসভা রাস্তার এপাশে ক্যানিং পূর্ব, ওপারে সন্দেশখালী, যেভাবে বিষয়টাকে নিয়ে হাইলাইটস করা হয়েছে, আমি মনে করি সামান্য দুটো একটা ঘটনা বাদ দিয়ে সম্পূর্ণ 90% ঘটনা মিথ্যা। আজও আমি অন ক্যামেরা বলছি, সেখানে যদি 12 বছর ধরে যদি সেখানে রাত 10টা 12টার সময় মহিলাদের নিয়ে যদি মিটিং করা হয়, তাহলে 12 বছর মানে কি? তাহলে 2012 সাল ওখানে যে নিরাপদ সর্দার ভদ্রলোক যিনি বিধায়ক, তিনি 11 থেকে 16 সাল পর্যন্ত বিধানসভা ঠিক ঠিক। আমার প্রশ্ন হলো, তিনি বিধানসভার প্রশ্নটা তুললেন না কেন? এটা হচ্ছে নাম্বার 1। তুলেছিলেন, রেকর্ড করা ছিল বিধানসভার মিনিটস অফ দ্য মিটিংসে, রেকর্ড করা আছে 2017। আর সেটাও আমরা দেখেছি মিডিয়াতে। কিন্তু দ্বিতীয়ত হচ্ছে, আজকে যদি প্রত্যেকের হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন, আমাদের প্রত্যেকের হাতে আছে, প্রত্যেকের হাতে ছোট থেকে বড় মোবাইল, কেউ কি কোনোদিন একটা ছবি তুলে একটু ফেসবুক বা হোয়াটসঅ্যাপে দিতে পারেন? আমার প্রশ্ন হচ্ছে এইটা। সবাই তো বলছে যে ছবি তুলে যদি হোয়াটসঅ্যাপ ফেসবুকে দেওয়া হতো, তাহলে শাহজাহানের গুন্ডা বাহিনী এসে মারধর করত। এটা তো এখন এ ধরনের বিষয়টাকে হাইলাইটস করার জন্য এই কথা বলা হচ্ছে। দ্বিতীয়ত বলি, আজকে সন্দেশখালীকে কেন্দ্র করে দেখুন, আমরা কোন রকম কোন মায়ের ইজ্জত যাক, কোন সম্মান যাক, এটা আমরা কখনো চাই না। আমরা মাকে সম্মান করি, আমরা মহিলাকে সম্মান করি। আমার কথা হলো যে আজকে সন্দেশখালীকে নিয়ে আজকে যে ধরনের এসসি কমিশন, এসটি কমিশন, মানবাধিকার কমিশন, বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল, ফ্যাক্ট ফাইন্ডিং টিম, অনেক কিছু আসছে, আজকেই এসছে কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং। আমি ওয়েলকাম করছি। কিন্তু আমার প্রশ্ন হলো, যখন মণিপুরে নগ্ন মায়েদের মিছিল হয়, যখন মণিপুরে দুটো জাতি দাঙ্গা হয়, যখন মণিপুরে দিনে দুপুরে ঘর বাড়ি পড়ানো হয়, যখন মণিপুরে আদিবাসী সম্প্রদায়ের মায়েদের রাস্তায় দাঁড় করিয়ে ধর্ষণ করা হয়, তখন সেখানে এসসি এসটি কমিশন যায় না কেন? তখন মানবাধিকার কমিশন যায় না কেন? তখন দেশের প্রধানমন্ত্রী আজ যদি বাংলাতে ছুটে আসতে পারে, দেশের অন্যান্য মন্ত্রীরা যদি আজ ছুটে আসতে পারে, তাহলে ওখানে যায় না কেন? মণিপুরে যায় না কেন? এটা আমার প্রথম প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন, আজ যদি আমরা গত কয়েক বছর দেখি উত্তরপ্রদেশের মনীষা বাল্মীকি হাতরাসের ঘটনা, আমরা সারা পৃথিবীকে চোখ নাড়িয়ে দিয়েছিল। আর যদি জম্মু কাশ্মীরে দেখি 8 বছরের মেয়ে আসিফা কাথুয়াতে, যেখানে 8 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করে তার যৌনিতারে রড দিয়ে তাকে গোলা টিপে খুন করা হয়েছিল। আর যদি আমরা রাজস্থানে দেখি উন্নয়নের যে ঘটনা, একজন বিজেপির বিধায়ক মিস্টার কুলদীপ সিং, তিনি যেভাবে তিনি একটা মেয়েকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন ধর্ষণ করে যে বলাৎকার করেছিল, এসব জায়গায় মানবাধিকার কমিশন যায় না কেন? আমার প্রশ্ন হচ্ছে, আমরা যেটুকু উপলব্ধি করি, বাংলাকে কালিমালিপ্ত করতে হবে, সন্দেশখালী বিষয়টা হাইলাইট করতে হবে, ন্যাশনাল পর্যায়ে নিয়ে যেতে হবে। এর মধ্যে এই ধরনের একটা প্ল্যানিং এবং পরিকল্পনা নিয়ে আজকে সন্দেশখালীতে এই ধরনের একটা প্রচার চালানো হচ্ছে। মানে বিজেপি, এটা কি এর পেছনে বিজেপি রয়েছে? ভারতীয় জনতা পার্টি তো 100%। এবং সবচেয়ে লজ্জা লাগলো যে আমরা বাংলাতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, নজরুল ইসলামের বাংলা, বিরোধী দলনেতা সেখানে গেলেন, সেখানে প্রকাশ্যে অন ক্যামেরা তিনি বললেন যেখানে এসসি এসটি মায়েদের যারা ধর্ষণ করেছে তারা হলো মাইনরিটি। আমি তো অবাক হয়ে গেলাম। ওখানে শিবু হাজরা, সে কি মাইনরিটি? ওখানে উত্তম সত্তার কি মাইনরিটি? 2020 সালের আগে এই শুভেন্দু অধিকারী, তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তখন তিনি শেখ শাহজাহানকে চিনতেন না? শুধু চিনত না, ওর বাড়িতে গিয়ে খেয়েছে, ওর সঙ্গে একসঙ্গে মিটিং করেছে। শুভেন্দু অধিকারী, তার ছবিও আপনারা ফেসবুকে দেখেছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে শাহজাহানের একটা গভীর সম্পর্ক ছিল। আর আজকে সেই শুভেন্দু অধিকারী আজকে নিজে বাঁচার জন্য, সিবিআই ইডির হাত থেকে বাঁচানোর জন্য, নিজে বাঁচার জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য আজকে বিজেপির পায়ে পড়ে আজ তৃণমূল কংগ্রেসকে যে কালিমালিপ্ত করছে, যে ধরনের কথা বলছে, বাংলার মানুষ কিন্তু রাজনৈতিক সচেতন। আমি জাস্ট আমার দর্শকদের জ্ঞানার্থে আরেকবার আপনাকে জিজ্ঞেস করবো, শুভেন্দু অধিকারী আপনি বলছেন জানতো শেখ শাহজাহান এই কীর্তিকলাপ করে যাচ্ছে? আমার যদি এক্ষুনি এই ছবিটা থাকতো, আমি আপনাকে এক্ষুনি দেখাতাম। জানতো না, শুভেন্দু অধিকারীর সঙ্গে শাহজাহানের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমি একজন বিধায়ক, রাজনৈতিক না, আমি সেটা বলছি না।
রাজনৈতিক তার একটা গভীর সম্পর্ক ছিল। তার বাইরে কি ছিল এটা তো আমি যেটা দেখিনি বলতে পারবো না। আমি একজন বিধায়ক, শুভেন্দু কিন্তু আমার ওখানে মিটিং করতে আসেনি। শুভেন্দু কিন্তু শাহজাহানের ওখানে মিটিং করতে একই মঞ্চে, তার ছবি আমি আপনাকে পাঠিয়ে দেবো। আমি আজকে অন ক্যামেরা বলছি, ওখানে যদি ওর বুকের পাটা থাকে, হিম্মত থাকে, অস্বীকার করুক। আমি আজকে অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি। তাহলে আজকে নিজে বাঁচার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তৃণমূল কংগ্রেস সঙ্গে যে কথা বলছে, বাংলার মানুষ কিন্তু একে কোনোদিন বিশ্বাস করেনি আর করবেও না। আপনি যা বলছেন তা তো বিস্ফোরক দাবি। যদি আমরা ধরে নিই গত 12 বছর ধরে সন্দেশখালীতে এরকম নির্যাতন, এরকম অত্যাচার হয়ে আসছে, আপনি বলছেন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে থাকা পর্যন্ত, মানে 2020 সালে তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন, 2020 সাল পর্যন্ত তিনি জানতেন সন্দেশখালীতে কি হচ্ছে, তিনি শেখ শাহজাহানের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ। আরো একটা কথা আপনাকে বলছি, আমাদের তৃণমূল ভবনে ওখানে এক একজন মন্ত্রীর এক একটা ডেট ছিল বসার। আপনি শুভেন্দু অধিকারী জিজ্ঞাসা করুন, শাহজাহানের সঙ্গে শুভেন্দু অধিকারী ওর ঘরে কতবার মিট হয়েছে, কতবার বৈঠক হয়েছে। আমি এইটা আজকে পরিষ্কার বলছি। কি নিয়ে বৈঠক হয়েছে বলতে পারবেন? বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে হয়তো বা কোনো ডেভেলপমেন্ট নিয়ে হতে পারে। কতবার বৈঠক হয়েছে ও আজকে ভুলে যাচ্ছে, আজকে চিনতে পারছে না। কিন্তু বাংলার মানুষ এত বোকা নয়। বেশ, এবার একটু ভাঙড়ের প্রসঙ্গে ফিরি আবার, যেহেতু ভাঙড়ের দায়িত্বে রয়েছেন আপনি। শওকত মোল্লা ভাঙড়কে ঠান্ডা করতে পারবে? দেখুন, ভাঙড় অলরেডি, ভাঙড়ের মানুষ খুব শান্তিপূর্ণ মানুষ। 23 অব্দি ঠান্ডা ছিল না, 23-এর পঞ্চায়েত অব্দি ভাঙড় ঠান্ডা ছিল না, ভাঙড় তপ্ত কড়াই ছিল, রাজনীতির তপ্ত কড়াই। দেখুন, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে নওশাদ সিদ্দিকী। একা নওশাদ সিদ্দিকী, আরাবুল ইসলাম নয়। না, আমি আরাবুল ইসলামকে দোষ দেব না। আপনি দেখুন, গত পঞ্চায়েত নির্বাচনে 7টা খুন হয়েছে, 3টে হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী, একজন আইএসএফ এর কর্মী মহিউদ্দিন মোল্লা, আর আমাদের 3টে, একজন রশিদ মোল্লা, একজন মুসলিম শেখ আর একজন সুকুমা রাজু নস্কর, এই 3জন। অন্যদিকে ভোট যেদিন গণনা হচ্ছে 11 তারিখ, আপনাদের মিডিয়া, আপনাদের অনেকগুলো চ্যানেল ছিল, সেদিন 3জন মানুষ কিন্তু সেদিন খুন হয়েছিল। সেদিন 3টে মানুষ সেদিন খুন হয়েছিল। এবং সেই খুনের, আমি মনে করি সেই খুনের, এই যে 3টে সন্তান খুন হলো, কারা খুন হলো? যারা রাতের অন্ধকারে পুলিশের উপর গুলি চালালো, যারা সেন্ট্রাল ফোর্সের উপর গুলি চালালো। একজন অ্যাডিশনাল এসপি গুলিবিদ্ধ হলো, একজন কনস্টেবল গুলিবিদ্ধ হলো, একজন র্যাপিড অ্যাকশন ফোর্সকে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হলো নিমকুড়িয়াতে সেই রাত্রে। তাহলে এই খুনের নায়ক হবে না তো অন্য কে নায়ক হবে? তাহলে সব দোষী গিয়ে পড়ছে নওশাদ সিদ্দিকীর উপর 100%। আর এর মেন গুরু ছিল এই শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তী। একদম 100% সুজন চক্রবর্তী। কারণ এই সুজন বাবু, এই হচ্ছে গিয়ে মানে তুষার ঘোষ এবং বিশেষ করে একজন মহামান্য লয়ার, আমি তার নামটা বলবো না আজকে এখানে, তারা এসে বারে বারে ভাঙড়ে উস্কানি দিয়েছে একই মঞ্চে, একে বামপন্থী লয়ার, আমি নামটা বলবো না, আমি কমেন্টস করছি না ওটা। আমি বলতে চাই, যারা বারে বারে এই ভাঙড়ের মাটিতে এসছে এবং সেখানে বিভিন্নভাবে উস্কানি দিয়েছে, যার ফলে কিন্তু আজকের ভাঙড়ে এত বড় ঘটনা। বেশ, তাহলে পুলিশের খাতায় আরাবুল ইসলামের বিরুদ্ধে থাকা একাধিক এফআইআর, একাধিক ক্রিমিনাল কেস, একাধিক অ্যাটেম্পট টু মার্ডার কেস, সেগুলো সব ভুল। দেখুন, ভুল বলবো না, ওদের যে একজন খুন হয়েছে এবং আপনি বলছেন ভুল বলবো না, কিন্তু জড়িত না। আপনি বলছেন না আরাবুল ইসলাম, আমি আপনাকে বলি, আরাবুল ইসলামের বিরুদ্ধে যে এফআইআরটা আছে, আমার যতটুকু জানা আছে যে পুলিশ এটাকে সুমামটো কেস করে। আমি যে রেকর্ড যা দেখেছি, তার 10 দিন 12 দিন পরে একটা মেল করে দেয় 70-71 জনের নামে, মেল করে সেটাকে পুলিশ সেটাকে ট্যাগ করে। নিশ্চিতভাবে পুলিশ যেটা করেছে তার জন্য তো বিচার ব্যবস্থা আছে, আমরা সেইভাবে এগোচ্ছি, আইনি লড়াই আমরা লড়ছি। মানে আপনি কি মনে করেন আরাবুল ইসলাম নির্দোষ? না, আমি মনে করি আরাবুল ইসলাম নির্দোষ। আরাবুল ইসলাম এর সঙ্গে জড়িত। আরাবুল ইসলাম তার গোটা রাজনৈতিক ক্যারিয়ারে কোন রকম ক্রাইমের সঙ্গে যুক্ত নয়। না, সেটা আমি বলবো না। আমি যেখান থেকে দায়িত্বে এসেছি, আমি সেইটুকু অভিযোগে তিনি নির্দোষ না। এই অভিযোগের বিষয়ে আমি বলবো নির্দোষ। আপনার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে আপনার বিরুদ্ধে একাধিক এফআইআর রয়েছে, আপনার বিরুদ্ধে নন বেলেবল সেকশনে এফআইআর রয়েছে, মাফ করবেন আমার কথা নয়, বিরোধীদের কথা, আপনার বিরুদ্ধে খুনের অভিযোগও রয়েছে। আমি সেই বিরোধীদের বলবো যে আমার বিরুদ্ধে যে অভিযোগ আছে এটা তারা একবার পরিষ্কার করে তুলে ধরুক। আমার রাজনৈতিক জীবনে আমি 1998 সাল থেকে শুরু করেছিলাম।
আমি জীবনে কখনো জেলে যাইনি, লোকাবে যাইনি। আমি জীবনে কোনো খুনের আসামি নই, কোনো মার্ডারের আসামি নই। বাস স্ট্যান্ডে বসে বোমা বেঁধেছিলেন? এটা সম্পূর্ণ আমাদের কোনো বোমা কোনো কারবার নেই ওখানে, আমার ওখানে। এটা আমি খুব পরিষ্কার করে বলছি। দ্বিতীয়ত, শাসন ছিল। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলেছি তো, আমার মা যদি আমার জন্ম দিয়ে থাকে, গর্ভধারণ করে থাকে, আমার লালন পালন করে থাকে, আমার দ্বিতীয় আমাকে প্রতিষ্ঠিত করার পিছনে সবচেয়ে কারো রাজনীতি হাত থাকে, সে হলো মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আমার মা যদি আমাকে দুটো গালাগালি করে, আমার বড় কথা বলে, সেটা বাস স্ট্যান্ডে বোমা বাঁধার কথা বলতে গেলেন। জানি না তিনি হয়তো কারো দ্বারা কারো ইনফ্লুয়েন্স বলবো না, কারো দ্বারা, তিনি তো অনেক বড় নেত্রী, আমাদের সবচেয়ে উপরে, তিনি হয়তো কি ভেবেছেন, হয়তো বলেছেন এটা নিয়ে। শওকত মোল্লার অ্যান্টি লবি আছে? সেটা তো আমি জানি না, সেটা আমার থেকে আপনারা বলতে পারবেন। হ্যাঁ, আমি আপনাদের একটা বিষয় একটু দেখিয়ে দিই। ওই যে আমি শাহজাহান আর শুভেন্দুর কথা বলছিলাম, আমি এইটা দেখাচ্ছি। এটা আমি শুভেন্দুবাবুকে জিজ্ঞাসা করব যে এটা কি শাহজাহান শেখ না অন্য কেউ। আমি শুভেন্দুবাবুকে খুব ভালো করে এটাকে দেখতে বলবো। একটা মানুষের সঙ্গে কতটা আন্তরিকতা থাকলে এইভাবে কথা বলা যায়। আর সে তাকে যখন আপনি বিজেপির হাত ধরলেন, তখন আপনি যেভাবে তার বিরুদ্ধে কুৎসা করলেন, ছবিটা দেখা যাচ্ছে? এটা কি? অবশ্যই, একদম। এটা আপনি একটু আপনাকে নিজেকে ভাবতে বলবে শুভেন্দুবাবু, আপনি একটু ভেবে দেখুন। আচ্ছা, এটা কি সেই জনসভার কথা বলছেন যে জনসভার কথা আপনি এক্ষুনি বললেন? একদম একদম। দেখুন, সন্দেশখালীর যে জনসভা, সন্দেশখালীর জনসভা, এটা সন্দেশখালীরই জনসভা, এটা অন্য কোথায় নয়। আমি তো জানি কয়েকশো বার বৈঠক হয়েছে ওই শুভেন্দু অধিকারীর সঙ্গে এই শাহজাহান শেখদের, কয়েকশো বার বৈঠক হয়েছে। এখনো বেশ এই প্রসঙ্গ আমরা রাখলাম, কিন্তু এখনো যখনই শওকত মোল্লার কথা আসে, সেই মুখ্যমন্ত্রী একটা কমেন্টই বারবার ফিরে এসে বলবো, এটা কি খারাপ স্বপ্ন, দুঃস্বপ্নের মতো আপনাকে হন্ট করে। আপনার নাম যখনই ওঠে, তখনই ওই বাস স্টপে বসে বোমা বাঁধতে শওকত মোল্লা, এই প্রসঙ্গটা কোট আনকোট উঠে আসে। দেখুন কি করে বেরোবেন এর থেকে। দেখুন, রাজনৈতিকভাবে আমি একটা বিষয় বিশ্বাস করি খুবই, অপোজিশন যখন হতাশাগ্রস্ত হয়, তবে এটা তো অপোজিশন বলেনি, বলেছে না আমার দিদি, আমার বাড়ির গার্জেন আমাকে কি বলবে, আমি বলছি আমার অভিভাবক আমাকে কি বলবে, সেইটা নিয়ে বোধহয় বিরোধীদের এতটা মাথা ব্যথা ঠিক নয়। তারা মাথা ব্যথা কখন লাগে জানেন? যখন তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে, যখন তারা দুর্বল পড়ে, না, যখন তারা রাজনৈতিকভাবে লড়াইয়ে যখন পিছিয়ে পড়ে, তখন তারা ওই সমস্ত ওই ছোট ছোট ঘটনা, আমি বলবো এটা একটা ছোট্ট ঘটনা, মামুলি বিষয়, এই সমস্ত ছোট ছোট ঘটনাগুলোকে তারা তুলে ধরার চেষ্টা করে। এটাতে খুব বেশি লাভ হবে না। আপনি আজকে একটা কথা বললেন জনসভায়, আমার খুব ভালো লাগলো। আপনি বললেন যে ভাঙড়কে এবার শান্ত হতে হবে। যারা এতদিন ভাঙড়কে উত্তপ্ত করতো, এবার তারা এসে ভাঙড়ে একটি চকলেট বোমাও ফাটিয়ে দেখান। একদম আপনি এই কথাটা বললেন, আটকাবেন কি করে? আপনি যখন বলছেন জঙ্গি ইজ ইকুয়াল টু নওশাদ সিদ্দিকী, আপনি বলছেন হাতে গ্রেনেড বন্দুক তুলে দিচ্ছে নওশাদ সিদ্দিকী, তৃণমূল কংগ্রেস আটকাবে কি করে? গান্ধীগিরি করে না। শুনুন, ভাঙড়ের মানুষ একটা 2021 সালে নিজেদের উজাড় করে নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়েছিল। আপনি তো বললেন ধর্মের আফিমে, তাদের একটা লক্ষ্য ছিল। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাঙড়ে মেডিকেল কলেজ তৈরি করবেন, উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাঙড়ে গ্রামে গ্রামে পিচের রাস্তা, কংক্রিট রাস্তা তৈরি করবেন, উনি বলেছিলেন ভাঙড়ের ছেলে মেয়েদের হাতে পেন খাতা তুলে দেবেন। কিন্তু গত 3 বছরে মানুষ উপলব্ধি করেছে যে এ কোনো কিছু করতে পারবে না, এর শুধু গুলি আওড়ানো ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। যার কারণে ভাঙড়ের মানুষ আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে এবং ঐক্যবদ্ধ হচ্ছে। যার কারণে দেখুন, মানুষ যদি সঙ্গে না থাকে, গুলি বোমা বন্দুক ফটকালেও কিছু হবে না। মানুষ, পুলিশ আসার আগে মানুষ তাদেরকে ধরে দেবে।